পাসপোর্ট রেডি। রেডি পাসপোর্টের ভেতরে ভিসাও। এখন শুধু সময় কখন উড়াল দেবার। অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে যে উচ্চশিক্ষার্থী বৃত্তি নিয়ে কিভাবে দেশের বাইরে যাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে উচ্চশিক্ষার্থী বৃত্তি নিয়ে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাবার ক্ষেত্রে কি কি বিষয়ে একজন শিক্ষার্থীকে প্রস্তুতি নেওয়া উচিত। প্রথম বিষয়টি হলো একাডেমিক সিজিপিএ। আমি জানি অনেককেই আমরা বলতে শুনেছি যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিজিপিএ কোনো ব্যাপার না। হ্যাঁ, একথা সত্যি যে কম সিজিপিএ নিয়ে অনেক শিক্ষার্থী দেশের বাইরে গেছেন। আমি এমনও দেখেছি যে অনেকে সিজিপিএ 3 এর নিচে কিংবা 3.2 এর আশেপাশে তারাও দেশের বাইরে গিয়েছেন। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে স্কলারশিপে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, এবং আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাডেমিক সিজিপিএ। কারণ আমরা যখন রিকমেন্ডেশন লেটার লিখি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য যারা দেশের বাইরে যেতে চায়, সেখানে একটি ঘরই থাকে যে এই স্টুডেন্ট টপ 5% অফ দ্য ক্লাস আছে কিনা। কাজেই এটি প্রমাণ করে যে একাডেমিক সিজিপিএ কত বেশি গুরুত্বপূর্ণ। কাজে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি, অবশ্যই আপনার একাডেমিক সিজিপিএ বাড়াতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে এবং ফার্স্ট ইয়ার থেকেই আপনার সিজিপিএ যত বেশি বাড়ানো যায় ততই মঙ্গল। প্রশ্ন হলো যে স্যার আমার সিজিপিএ কম, আমি কি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। একাডেমিক সিজিপিএ কম থাকলে অন্যান্য যে কম্পোনেন্টসের কথা একটু পরে বলবো, সেই বিষয়গুলো, সেই কম্পোনেন্টসগুলোতে আপনাকে ভালো করতে হবে। কিন্তু একাডেমিক সিজিপিএ হলো আমার বিদেশে যাওয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধাপ। নাও দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যে কত সিজিপিএ থাকা উচিত? এটির কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনার সিজিপিএ যদি 3.5 এর আশেপাশে থাকে তাহলে আপনি অনেক সেফ বলতে পারেন। আপনার যদি 3.5 এর অনেক বেশি থাকে তাহলে আপনার জন্য সুবিধে যে আপনি ভালো একটি সিজিপিএ নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যাদের সিজিপিএ 3.5 এর কম, তাদের কি বিদেশ যাওয়ার সুযোগ নেই? উত্তর হচ্ছে একদম না, তারাও যেতে পারবেন। সেক্ষেত্রে অন্য যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলোতে আপনার ভালো করতে হবে। স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাবার ক্ষেত্রে সিজিপিএর পরে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো রিসার্চ ক্যাপাবিলিটি, অর্থাৎ সেই শিক্ষার্থী, সেই স্টুডেন্টের রিসার্চ সম্পর্কে কোনো ধরনের ধারণা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা। আমি জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ ইউনিভার্সিটিগুলোতে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে রিসার্চের সুযোগ সীমিত। কোনো কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে এই সুযোগগুলো আছে, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে এই সুযোগ অনেকটাই সীমিত। কিন্তু বিদেশে যাবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনার রিসার্চ অভিজ্ঞতা আছে কিনা, কিংবা শব্দটি আমার এইভাবে বলা উচিত যে আপনার যদি রিসার্চ বা গবেষণার অভিজ্ঞতা থাকে তাহলে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। প্রশ্ন হলো, আমাদের তো কারেন্ট সিস্টেমে রিসার্চের সুযোগ নেই আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে, তাহলে আমি কিভাবে এই পয়েন্টটিতে অভিজ্ঞতা অর্জন করব? আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ুন না কেন, সেই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা গবেষণা করছেন সেই শিক্ষকদের সাথে যোগাযোগ করে, সেখানে যে এমএস এবং পিএইচডির যে শিক্ষার্থীরা গবেষণারত আছেন তাদের সাথে কাজ করে, কিংবা শিক্ষকের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে তাদের সেই শিক্ষার্থীদের গবেষণার কাজগুলোতে সহযোগিতা করার মাধ্যমে আপনি কিন্তু গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমি অনেক শিক্ষকের কথা জানি যে তারা আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের তাদের মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের সাথে ট্যাগ করে দিয়েছেন, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতার সুযোগ দিয়েছেন, এবং এই আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা যে সকল মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীর গবেষণায় সহযোগিতা করছেন, তাদের যখন পাবলিকেশনসগুলো হচ্ছে, পেপারগুলো হচ্ছে, সেই পেপারে আমাদের সেই আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর নাম আসছে। এতে সুবিধা হলো আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে আপনি কয়েকটি পেপারে নিজের অথরশিপ পেয়ে গেলেন, এবং এই যে আপনি আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে গবেষণায় কয়েকটি পেপারে অথরশিপ পেলেন এবং আপনি গবেষণা অভিজ্ঞতা অর্জন করলেন, স্কিলস অর্জন করলেন, এটি আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃত্তি বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আমরা যখন রিকমেন্ডেশন লেটার লিখি যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য, তখন কিন্তু আমাদের কিছু এরিয়া থাকে সেই শিক্ষার্থীর সম্পর্কে বলার জন্য, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো তার গবেষণার যে অভিজ্ঞতা সেই জায়গাটিতে। একজন আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী যদি কোনো শিক্ষকের ল্যাবে মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের গবেষণার কাজে সহযোগিতা করে সেখানে অথরশিপ পান,
কিংবা গবেষণার কাজে দীর্ঘদিন ধরে কাজ করেন, তবে সেই শিক্ষক কিন্তু ওই আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীর যে রেফারেন্সটি দিচ্ছেন সেই রেফারেন্সে কিন্তু তার এই গবেষণা অভিজ্ঞতাগুলো যোগ করে দিতে পারেন এবং এরপর এই গবেষণার অভিজ্ঞতাটুকু তার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। কেবলমাত্র ল্যাবরেটরিতে কাজ করেই গবেষণার সুযোগ পাওয়া সেটি যদি সম্ভব না হয়, কিংবা সেটির সাথে সাথেও আপনি কিন্তু শিক্ষকের সহযোগিতায় বিভিন্ন ধরনের রিভিউ পেপার লিখতে পারেন এবং সেই রিভিউ পেপারগুলো লেখার জন্য কিন্তু আপনার ল্যাবরেটরিতে সুযোগ পাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো একজন শিক্ষকের সাথে ট্যাগ থেকে আপনি কোনো একটি গ্রুপে অনেকগুলো ধরনের রিভিউ পেপার লিখতে পারেন এবং এই রিভিউ পেপারগুলোতে যখন আপনার অথরশিপ আসবে সেটিও কিন্তু গবেষণার ক্ষেত্রে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করবে। স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনার ইংরেজিতে দক্ষতা। আমি জানি যে সাম্প্রতিক সময়ে কোভিড-19 এর কারণে অনেকগুলো বিশ্ববিদ্যালয় জিআরই, টোফেল কিংবা আইএলটিএস ওয়েভার করেছে এবং সে কারণে অনেক শিক্ষার্থী কিন্তু জিআরই, টোফেল কিংবা আইএলটিএস ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ভর্তি হতে পারছেন, ইভেন স্কলারশিপও পেয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আপনার ইংরেজি ভাষার দক্ষতা, কারণ এমএস কিংবা পিএইচডি কিন্তু আপনার ইংরেজি ভাষায় শেষ করতে হবে। আপনাকে কিন্তু প্রচুর একাডেমিক রাইটিং লিখতে হবে, থিসিস লিখতে হবে এবং সবকিছুই ইংরেজিতে। কাজে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি স্কলারশিপে দেশের বাইরে যেতে চান। আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে দেখুন যে আইএলটিএস, টোফেল কিংবা জিআরইর সিলেবাসগুলো কীরকম, কিভাবে এগুলো সম্পর্কে প্রস্তুতি নেওয়া যায় যাতে আন্ডারগ্র্যাজুয়েটের শেষের দিকেই আপনি আইএলটিএস, টোফেল কিংবা জিআরই পরীক্ষা অংশ নিতে পারেন এবং সেই যে স্কোরটি আপনার আছে সেই স্কোরের ভ্যালিডিটি থাকা অবস্থায়, প্রথম স্কোরের ভ্যালিডিটি থাকা অবস্থাতেই আপনি দেশের বাইরে বৃত্তি নিয়ে চলে যেতে পারেন। বৃত্তি নিয়ে দেশের বাইরে যাবার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার সফট স্কিলস সম্পর্কে জানা এবং সফট স্কিলস সম্পর্কে অনেক বেশি স্কিলড হয়ে ওঠা। তাহলে কথা হলো যে কি কি স্কিল আপনাকে জানা জরুরি। আপনার সমস্ত ধরনের আইটি স্কিলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস অফিস, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো অবশ্যই আপনার জানতে হবে এবং এগুলো সম্পর্কে আপনি যত বেশি দক্ষ হয়ে উঠবেন, আপনার দেশের বাইরে গিয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার লাইফ তত বেশি সহজ হবে। আপনার জন্য প্রেজেন্টেশন স্কিলস জানা গুরুত্বপূর্ণ। আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো যে স্ট্যাটিস্টিক্স জানা, কারণ আপনি যেখানেই গবেষণা করুন না কেন, মাস্টার্স কিংবা পিএইচডিতে আপনার স্ট্যাটিস্টিক্স লাগবেই। কাজেই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস হলো ইমেল রাইটিং। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটা সময় প্রফেসরদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ইমেল লিখতে হবে এবং সেই ইমেল কিভাবে লিখতে হয়, কিভাবে প্রফেশনাল ইমেলে একজন প্রফেসরকে কনভিন্স করতে হয়, সে বিষয়গুলো এখন থেকে আপনার জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও রিসার্চ রিলেটেড টেকনিক্সগুলো আপনাকে জানতে হবে। আপনি যখন ল্যাবরেটরিতে গবেষণায় কাজ করছেন তখন আপনার ফিল্ডে যেই গবেষণা হচ্ছে সেই টেকনিক্সগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। প্রশ্ন হলো, আমি তো টেকনিক্স এখন জানি না কিংবা আমার ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ কম, তাহলে আমি ঠিক কিভাবে এই টেকনিকগুলো জানবো? উত্তর খুবই সহজ। এখন ইউটিউব অনেক বড় শক্তিশালী মাধ্যম। মনে করুন আপনি কখনো পিসিআর দেখেননি এবং পিসিআর সম্পর্কে জ্ঞান অর্জন করার সুযোগ আপনার সীমিত। আপনি শুধু ইউটিউবে পিসিআর এর ভিডিওগুলো দেখেন, আপনার কিন্তু রিয়েল পিসিআর করার অভিজ্ঞতা না থাকলেও আপনি কিন্তু একটা সলিড ফাউন্ডেশন তৈরি হবে যে কিভাবে পিসিআর করা যায়। এইভাবে আপনি যখন বিভিন্ন গবেষণার টেকনিক্সগুলো সম্পর্কে সলিড ফাউন্ডেশনটি তৈরি করবেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই ফাউন্ডেশন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেশের বাইরে স্কলারশিপের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি নিজেকে ইনভলভ করবেন? এখানে কিন্তু দু ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনাকে ইনভলভ থাকতে পারেন। প্রথমত হলো আপনার প্রফেশন সম্পর্কিত। মনে করুন যে আপনি ভেটেরিনারি সায়েন্সে পড়ছেন, সেই ক্ষেত্রে আপনার ভেটেরিনারি রিলেটেড যে ধরনের অর্গানাইজেশনগুলো আছে, ফর এক্সাম্পল মাসডগ ভ্যাকসিনেশন কিংবা অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি কিংবা যারা অ্যানিম্যালের ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে কাজ করে, এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেহেতু সরাসরি আপনার প্রফেশনের সাথে যুক্ত, তাদের সাথে আপনি কাজ করতে পারেন। কিংবা বিভিন্ন সময় ইন্টার্নশিপ অপরচুনিটিস বা বিভিন্ন অর্গানাইজেশনে যখন ডিজিজ আউটব্রেক হয়, সেখানেও কিন্তু আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে পারেন। এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনি যুক্ত হলেন এবং সেগুলো আপনার সিভিতে আপনি যখন লিখবেন, তখন বিদেশে যখন প্রফেসররা স্টুডেন্ট
গ্রহণ করেন স্কলারশিপ দিয়ে, তখন তারা দেখেন যে আপনার একাডেমিক সিজিপিএ, রিসার্চ প্রোফাইল এবং তার সাথে আপনার প্রফেশন রিলেটেড অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলেন, এটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয় আরেকটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন ধরনের ভলান্টিয়ার অর্গানাইজেশনে অংশ নেবার। ফর এক্সাম্পল, আপনি কোনো ব্লাড ডোনেশন অর্গানাইজেশনে আছেন, আপনি স্কাউটিং করছেন, আপনি ডিবেটিং ক্লাব করছেন, এবং এই প্রত্যেকটি জায়গাতে আপনার বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট আছে। এগুলো আপনার প্রোফাইল উন্নত করবে। এগুলো কি ধরনের প্রোফাইল উন্নত করবে? কারণ একজন ভালো গবেষক হওয়ার ক্ষেত্রে বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলস, আপনি কার সাথে কিভাবে কথা বলছেন, আপনার কমিউনিকেশন স্কিলস, কিভাবে যোগাযোগ বাড়াচ্ছেন, সেই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো সুপারভাইজার, যারা আপনার ভবিষ্যৎ সুপারভাইজার হবেন, তারা কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখেন। আপনি যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনার একাডেমিক রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকবেন, এবং দ্বিতীয় হলো নন একাডেমিক রিলেটেড, যেটি বললাম যে ব্লাড ডোনেশন, ডিবেটিং ক্লাব, বিভিন্ন ধরনের সোসাইটিতে যুক্ত থাকবেন, তখন এই যে যুক্ত হবার কারণে আপনার সম্পর্কে সেই সুপারভাইজারের এতটুকু অভিজ্ঞতা হবে যে এই ক্যান্ডিডেটের ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন স্কিলস, এই ধরনের স্কিলসগুলোতে ভালো দক্ষতা আছে, এবং আপনার অ্যাপ্লিকেশনটি অন্যান্য অ্যাপ্লিক্যান্টদের তুলনায় যাদের এই ধরনের দক্ষতাগুলো নেই তাদের চেয়ে অনেকটা এগিয়ে যাবে। সিভি রাইটিং। আপনি হয়তো ভাবছেন যে এখন আমি আন্ডার গ্রাজুয়েটে পড়ছি, আমাকে কেন স্যার আপনি সিভি রাইটিং এর কথা বলছেন? কারণ আমরা প্রায় সময় দেখি যে শিক্ষার্থীরা যখন মনস্থির করেন মাস্টার্সে এসে দেশের বাইরে যাবার জন্য, তখন তারা সিভি নিয়ে গবেষণা শুরু করেন, সিভি তৈরি করার চেষ্টা করেন। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি যদি সত্যিকার অর্থে দেশের বাইরে বৃত্তি নিয়ে পড়তে যেতে চান, তাহলে আপনি আজকেই একটা সিভি তৈরি করুন। সেই সিভিটি কিভাবে তৈরি করবেন? সেটি হলো বিভিন্ন ধরনের সিভি দেখে, ইউটিউব থেকে, গুগল থেকে অনেকগুলো সিভি ডাউনলোড করে আপনি একটি ভালো সিভি তৈরি করুন। এখন আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে হয়তো বা আপনার সিভির পয়েন্টসগুলো কভার করার জন্য যথেষ্ট তথ্যই থাকবে না, কিন্তু এই যে আপনি একটি সিভি তৈরি করছেন এবং সিভিতে প্রতি বছর আপনি তথ্যগুলো আপডেট করছেন, এটি আপনাকে এই যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে মোটিভেশন, এটি আপনাকে মোটিভেটেড করবে এবং ধীরে ধীরে আপনার সিভিটি সমৃদ্ধ হয়ে উঠবে। আপনার নিজেরই ভালো লাগবে যে না, সেকেন্ড ইয়ারে আমার যে সিভি ছিল, এখন থার্ড ইয়ারে এসে আমি দেখলাম যে আমার সিভিতে আমি অনেক কিছু যোগ করতে পারছি। আপনি অনেক বেশি মোটিভেটেড হবেন, এবং কিভাবে একটি ভালো সিভি তৈরি করা যায় এটি কিন্তু আপনি আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে শিখে ফেলবেন। কাজেই যখন দেশের বাইরে যাওয়ার ঠিক সময় আসবে, তখন আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হলো বিভিন্ন ধরনের হায়ার স্টাডিজ গ্রুপে যুক্ত হবার। আমি জানি যে বর্তমান প্রজন্মে যারা ছেলেমেয়েরা আছেন তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, এবং এখন কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে যারা বিভিন্ন দেশের হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনা করার জন্য সহযোগিতা করে থাকে। আপনি আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী হলো, আপনার কাজ হলো যে এই সমস্ত গ্রুপে যুক্ত হয়ে যাবার। সুবিধাটা হলো আপনি দেখতে পারবেন যে ওখানে বড় ভাইয়া কিংবা আপুরা কিভাবে দেশের বাইরে যাচ্ছে, তাদের একাডেমিক প্রোফাইল কি, তাদের অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করবেন, তারা কি কি ভুল করেছিলেন সেই ভুলগুলো বলবেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবিনারের আয়োজন করে, ওয়ার্কশপের আয়োজন করে, সেগুলোতে যুক্ত থাকবেন। তাতে আন্ডার গ্রাজুয়েট পর্যায় থেকে আপনি খুব অ্যাওয়ার্ড থাকবেন যে আসলে বৃত্তি নিয়ে দেশের বাইরে যাবার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে আপনাকে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এতে আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন এবং আপনার দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন। শেষ করব আরেকটি পয়েন্ট দিয়ে। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তাদের ভর্তি হবার যোগ্যতা কি, এই বিষয়গুলো মাঝে মাঝে সার্চ করবেন। মনে করুন যে আপনি, ফর এক্সাম্পল, আমি যেহেতু ভেটেরিনারি সায়েন্সের ফার্মাকোলজির, আপনি হয়তো বা কিংস কলেজ লন্ডনে পিএইচডি করবেন বা মাস্টার্স করবেন। আপনি কিংস কলেজের ওয়েবসাইটে গিয়ে, কিংবা আপনি যে ভেটেরিনারিতে পড়তে চান রয়্যাল ভেটেরিনারি কলেজের ওয়েবসাইটে গিয়ে, সেখানে মাঝে মাঝে দেখুন যে ওদের আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে স্টুডেন্টরা কি কি কাজ করেন, এবং পোস্ট গ্রাজুয়েটের অধীনে পোস্ট গ্রাজুয়েটের ট্যাবের নিচে কোন কোন সাবজেক্টে তারা ভর্তি করান, কি কি ধরনের স্কলারশিপ রয়েছে ইত্যাদি যত ধরনের তথ্যগুলো আছে, এগুলো মাঝে মাঝে একটু সার্চ করুন। সুবিধা হলো এই যে সার্চ করার একটি আর্ট, এটা কিন্তু কেউ আপনাকে শিখিয়ে দেবে না, এবং এটি শেখানোর সুযোগও নেই। আপনি নিজে নিজেই কিন্তু অনেকটা শিখতে পারবেন। আপনি যখনই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে এইভাবে সার্চ করবেন, তাতে ধীরে ধীরে এই সার্চিং ক্যাপাবিলিটি আপনার তৈরি হবে, এবং আপনি অনেক বেশি তথ্য সমৃদ্ধ থাকবেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়গুলো কি কি বিষয় খেয়াল রাখে, এবং আপনি আন্ডার গ্রাজুয়েট পর্যায় থেকে সেভাবে প্রস্তুতি নিতে পারবেন। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে।
আপনারা যারা সত্যিকার অর্থে বৃত্তি নিয়ে দেশের বাইরে পড়তে যেতে চান, তবে অবশ্যই সেই প্রস্তুতি শুরু করুন আন্ডারগ্রাজুয়েট পর্যায় থেকে। কারণ আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি হতাশার কাজ হয় দেশের বাইরে যাবার ক্ষেত্রে, যে তারা মাস্টার্স পাশ করার পর দেশের বাইরে যাবার প্রস্তুতিটা নেন এবং সেই সময় একটি গ্যাপ তৈরি হয়। কারণ দেশের বাইরে যাবার কিন্তু কিছু প্রস্তুতি আছে, অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, স্কলারশিপ পেতে হয়, তারপর আপনি দেশের বাইরে যান। এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমাদের মাস্টার্সের সেই শিক্ষার্থীরা খুব ডায়লেমার মধ্যে পড়েন যে একদিকে তারা বিসিএস বা অন্য চাকরি ইন্টারভিউগুলোতে অংশ নেবেন কিনা, পরীক্ষাগুলোতে অংশ নেবেন কিনা, নাকি দাঁতে দাঁত চেপে সোসাইটির অ্যাগেনস্টে এই কারণে বললাম যে সবাই যেহেতু চাকরির ঢেউয়ে আছে, আপনি একটু ভিন্ন পন্থা অবলম্বন করছেন, সেই সময়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশন লাগে। এই ফ্রাস্ট্রেশন দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি আন্ডারগ্রাজুয়েট পর্যায় থেকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে আপনার আন্ডারগ্রাজুয়েট শেষ হবার পর আপনি সরাসরি দেশের বাইরে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে মাস্টার্স কিংবা পিএইচডিতে অংশ নিতে পারেন। আপনার আন্ডারগ্রাজুয়েট থেকে দেশের বাইরে যাবার সময়টুকুর গ্যাপ যত কমবে, অর্থাৎ আপনি আন্ডারগ্রাজুয়েট শেষ করলেন, করে সরাসরি কোনো দেশের বাইরে স্কলারশিপ নিয়ে চলে গেলেন, কিংবা মাস্টার্স শেষ করার সাথে সাথে দেশের বাইরে স্কলারশিপ নিয়ে চলে গেলেন, তাহলে আপনার মধ্যে সেই হতাশাটুকু একদম কাজ করবে না এবং আপনি অনেক বেশি মোটিভেটেড থেকে একটি সুন্দর জীবন তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও।